আজ 24শে অক্টোবর আর এই সকালবেলায় এখন ঘড়িতে 7টা আমরা বেরিয়েছি বহরমপুরের একটু সকালবেলা মর্নিং ওয়াক করতে। এই মর্নিং ওয়াকে শোনো তো, মর্নিং ওয়াক 24 তারিখ আছে। গুড মর্নিং ইন্ডিয়া। সুন্দর জায়গা, এই জায়গাটাতে মনোরম পরিবেশ আর এই ঝিলটা ভীষণ সুন্দর লাগছে। সত্যি ঝিলটা সুন্দর, সবুজ একদম পুরো শ্যাওড়া পড়ে আছে। বহরমপুরের দ্য ফেম। কিছু বলছিলে? হ্যাঁ বলছি যে এই হোটেলের যা রেটিং 4.1, মানে 3700 লোককে তোর দিছে। আচ্ছা, এবার আমরা টোটো করে ঘুরতে বেরিয়েছি ভাগীরথী গঙ্গা আমাদের ডান দিকে। একটু পরে আমরা মেইন গঙ্গাতে পড়বো। আর রাস্তায় যেতে যেতে ইলিশ, চিংড়ি এইসব মাছ খাওয়ার গল্প হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে নদী, হ্যাঁ ভাগীরথী, এখানে এখন ভাগীরথী দেখার সাথে সাথে মনটা উতলা হয়ে গেল মাছ খাওয়া। এখানে শুনলাম যে ইলিশটা পাওয়া যায় না খুব একটা বেশি, যেটা পদ্মায় পাওয়া যায়, কিন্তু এখানে চিংড়ি পাওয়া যায়। তো আজকে দেখি যে হোটেলেই খাবো না কেন, একবার চিংড়ির একটা ব্যবস্থা ওখানে করতে হবে। মানে প্রন ফ্রাই যা খুশি হোক, মালাইকারি যা খুশি হোক, কিন্তু আর চিংড়িটা হলে হলো। বৌদি যেন কি বলছিলে যে ইলিশের কাটায় কাটায়, ইলিশের কাটার কোনায় কোনায় রস আছে। আরে বা অসাধারণ লাইন, মানে অসাধারণ লাইন। কোনো কথা বলতে নেই। আচ্ছা, ইলিশ খাওয়ার সময় কোনো কথা বলতে, রাইট রাইট, এটা খুব ভালো কথা বলেছো। জাহানকোষা কামান। আচ্ছা, লম্বায় 12 থেকে 13 হাত, ওজন প্রায় 7.5 টনের ঊর্ধ্বে। আচ্ছা, বাঙালি কর্মকার তৈরি করেছে জনার্দন। আচ্ছা। 1637 খ্রিস্টাব্দে কামানটা তৈরি হয়েছে। 1637। হ্যাঁ। আচ্ছা, এই দাদা আমাদেরকে টোটো করে এই জায়গাটা দেখাতে নিয়ে আসলো। আর এই জায়গাটা দেখার পর দাদার কাছ থেকে সমস্ত হিস্ট্রিটা শুনলাম। এটা ঐতিহাসিক প্লেস একটা, যেখানে মুর্শিদাবাদ দের আন্ডারে পড়ছে। আর জাহানকোষা কামান, কামানটির নাম। একবার ভেবে দেখুন, 1637 খ্রিস্টাব্দের কামান একটুকু মরচে ধরেনি। তো অষ্টধাতুর কামান জন্যই এটা কিন্তু বাইরের খোলা পরিবেশেও এতটুকু এর রং পরিবর্তন হয়নি। জাহানকোষা কামান, যেটাকে এখন আমরা, এটা একটা হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে। আর এটা দেখার সৌভাগ্য আজ আমাদের হলো, এটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যেখানে মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে সিঁড়ির নিচে, যার নাম করে মুর্শিদাবাদ নাম হয়েছে। মুর্শিদ কুলি খাঁ ছিলেন ব্রাহ্মণ পরিবারের সন্তান, পরে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই জন্য শিব মন্দির এবং কাটরা মসজিদ এক জায়গাতে রয়েছে। শিব মন্দিরটা ডান দিকটাই, আর কাটরা মুর্শিদ কুলি খাঁর কবর। ম্যাডাম ভুলবশত একটা বাচ্চাকে কাছ থাকলে আমরা প্রণাম করি, একটা কবর উপরে হেঁটে যাবে। কাটরা মধ্যে দেখতে এসেছিলেন, ভিতরে রয়েছে শিবের মন্দির, যেটা থাকার কথা নয়। আমরা কেউ ট্যুরিজম গাইড, ইতিহাস কিন্তু এখান থেকে কথা বলছি, নবাব এখান থেকে শুরু হয়েছে। গাইড আছে, আমরা কি স্যার গাইড করি, গাইড এলে বুঝতে পারবো রয়েছে, সেটা কিন্তু আমরা ওইটাই ভেতরে ঢুকলে অনুভব করতে পারবো। দেয়ালের মধ্যে খেয়াল করুন, যেসব চারকোনা করা খোপগুলো আছে, এগুলোতে উন্নত মানের পাওয়ারফুল কাজ ফিট করা ছিল, বেলজিয়াম কাজ। জ্যোৎস্না রাতে যখন মূল লাইটটি কাচের মধ্যে পড়তো, পুরো মাত্রা রিফ্লেকশন হতো। এগুলো ব্রিটিশ সরকার, দেখবেন ম্যাডাম অনেক পুরনো বাড়িতে এগুলো দেখা যায়, তুলুন। আমরা এক এক করে সেই ঐতিহাসিক নিদর্শনগুলোকে দেখে যাচ্ছিলাম, আর গাইডের মুখ থেকে তার বর্ণনা শুনে যাচ্ছিলাম, যেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করে নিলাম। দেখুন, চলুন পুরোটা ঘুরে দেখা যাক। এর মধ্যে দিয়ে যখন হাঁটছিলাম, আমার সেই 300 বছর আগেকার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল, যে সেই সময় কি হতো তাহলে। মানে জাস্ট ভাবছিলাম, ইমাজিন করছিলাম যে 300 বছর আগে যখন এখানে সবাই প্রাণবন্ত ছিল, মানে যখন এখানে প্রাণ ছিল মানুষের, তখন তাহলে কি হয়েছিল। বা সামিয়ানা দেওয়া হতো, আসলে বসে যারা নামাজ পড়তো তাদের গায়ে রোদ বা বৃষ্টিটা না পড়ে ছাউনি।
দেয়ালের মধ্যে খেয়াল করুন যেসব চারখানা করা খোপগুলো রয়েছে এগুলোতে উন্নত মানের পাওয়ারফুল কাজ ফিট করা ছিল বেলজিয়াম কাজ। জ্যোৎস্না রাতে যখন মূল লাইটটি কাচের মধ্যে পড়তো পুরো মাঠটা রিফ্লেকশন হতো। এগুলো ব্রিটিশ সরকার দেশ ছেড়ে যখন চলে যায় মূল্যবান কাজগুলোকে সব নষ্ট করে দেয়। এবার আমরা ভেতরে যাবো আজ কি অবস্থা। আজ থেকে 300 বছর আগে এখানে যখন রাজারা থাকতেন বা নবাবরা থাকতেন তখন এখানকার কি পরিস্থিতি ছিল বা কি পরিবেশ ছিল বা কীভাবে তারা চালনা করতেন সেটা ভাবতেও অবাক লাগে। আর এর যে শিল্পকলা, এর যে নিদর্শন, এর যে আর্কিটেকচার তুলনাহীন। মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে, টোটাল 5টা ঢাকা ছিল, কভার করা ছিল। মুর্শিদ কুলি খাঁ, এবার আমি ইতিহাসটা ঢুকে যাবো। মুর্শিদ কুলি খাঁ এই যে 18টা নবাব, এই 18টা নবাবের মধ্যে একমাত্র মুর্শিদ কুলি খাঁ আছে কনভার্টেড, যিনি হিন্দু থেকে মুসলিম হয়েছে। ওই জন্য মৈতের বাহাতে একটা শিবের মন্দির করে দিয়ে গেছে। তাহলে মুর্শিদ কুলি খাঁর ভালো নাম হচ্ছে সুদর্শন নারায়ণ মিশ্র, পিতার নাম দর্পনারায়ণ মিশ্র। এই নবাব মুর্শিদ কুলি খাঁ ছাড়াতে চলে আসুন। এই নবাব মুর্শিদ কুলি খাঁ ম্যাডাম ছাড়াতে চলে আসুন। দাক্ষিণাত্যে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান, বাঙালি হিন্দু ছিলেন। ছোটবেলায় মুর্শিদ কুলি খাঁকে এক ইস্পানি হাজি সাহেব ব্যক্তি 300 বছর বয়সে মরিটার। তাহলে আজ থেকে 300 বছর আগে জায়গাটার নাম ছিল মাকসুদাবাদ। এখন যা খবরটা দেখে নেবেন, এনার নামের ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ হয়ে গেছে। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব। তো নবাব মুর্শিদ কুলি খাঁ বলে গেছিলেন, কত বড় মহান ব্যক্তি হলে কথাটা বলে যেতে পারেন, আমার সমাধিস্থলটা এমন করে দেওয়া হবে যত নামাজিরা যত নামাজ পাঠ থাকবে সকলে আমার বকুর উপরে হেঁটে গিয়ে আমাকে দর্শন করবে। সর্ষার দানার মতো এক ফোঁটা ধুলো আমার গায়ের উপরে পড়লে আমি পাপ থেকে মুক্ত হবো। লম্বায় মুর্শিদ কুলি খাঁ 6.5 ফুট, আর এই সিরাজ ছিলেন 7 ফুট 2। এই মুর্শিদ কুলি খাঁ যে আবার ধর্মে রূপান্তরিত হয়েছে, এই জন্য বাহাতে একটা শিবের মন্দির পড়ে গেছে। যেহেতু উনি কনভার্টেড, ওর জন্য মন্দির মসজিদ পাশাপাশি রেখে গেছে। চলে আসে অসাধারণ, দারুণ সুন্দর বর্ণনা। এই ফলকটার মধ্যে লেখা রয়েছে আরবি ভাষায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। এটা হচ্ছে মুসলিমদের বাণী। আমি আর কি বলবো, এই আমাদের গাইডদা উনি যেভাবে বোঝালেন, উনি যেভাবে ইতিহাস গল্পের মতো করে চোখের সামনে আমাদেরকে তুলে ধরলেন, সে ধারণা, সেই মুহূর্ত অসাধারণ মুহূর্ত। মানে এইভাবে ভাবিনি আমরা যে এত সুন্দর করে গাইড আমাদের পুরো ঘটনাটা, ইতিহাস এর প্রত্যেকটা পাতা আমাদের চোখের সামনে এইভাবে তুলে ধরবেন। সবার সাথে শেয়ার করে নিলাম আরও একবার। চলুন দেখা যাক। শুভ বিজয়া। এই দাদার সাথে যেভাবে উনি আমাদের বোঝাচ্ছেন, এখানে আসুন। আরো কিছু বাকি, তো আমরা সেটাই শুনবো এবার তার মুখ থেকে। এটা মির্জাপুরের 8ম পুরুষ নবাব নাজিম হুমায়ুন বানিয়েছে সিরাজের 80 বছর পর। হুমায়ুন ছেলের নাম কি? ফেরাদুঞ্জা, যেটা ইমামবাড়া বানিয়েছে। বছরে 10 দিন খুলে মহরমের সময়, আর প্রতি বৃহস্পতিবার 1 দিন করে খোলা হয় এই যে ইমামবাড়াটা। ঠিক আছে? তাহলে মুর্শিদ কুলি খাঁ বাংলায় আসে 1702-এ, 9 পদ দেখাশোনা করে 1706-এ, 25 থেকে 27 মধ্যে তিনি মারা গেছেন। এই যে আপনি মসজিদটায় ঘুরতে এসছেন, এই মসজিদ থেকে 4টে ভাগে ভাগ করা হয়। এখানে ফার্স্ট নামাজ পড়া হতো, সেকেন্ড টাইম মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে পড়াশোনা হতো। যেই ঘরগুলোতে আপনি প্রথমে ঢুকলেন, ওয়াশটা শত্রু দেখে ফলো করা হতো। এই সুন্দর গার্ডেনটায় সবজি বাজার বসতো, যার জন্য এখানকার অ্যাড্রেসটা হচ্ছে সবজি কাটরা মসজিদ। কাটরা মানে হচ্ছে মান্ডি, বাজার, মার্কেট। এবার আমরা যাচ্ছি মুর্শিদ কুলি খাঁর তৈরি শিব মন্দির দর্শনে। এই মসজিদের ঠিক বাঁ হাতেই রয়েছে ভগবান শিবের মন্দির। আমরা সেই পথে এগোচ্ছি এখন। মিনার থেকে আর কি আপনার শত্রু দিকে ফলো করা হতো, প্লাস আজান দেওয়া হতো। এবার আমরা শিবের মন্দিরের ব্যাপারটা বলবো ম্যাডাম। এই দেখেন শিবের মন্দিরটা, চলে আসুন, ব্যাগটা তুলে নিন। আচ্ছা, 1857-এর একটা অনেক বড় আর্থকোয়েক হওয়াতে এই মসজিদের 4টে পিলার, এর মধ্যে 2টো পিলার ভেঙে যায়। তারই নিদর্শন এখানে রাখা। পঁচিশ থেকে 27 মিডিলে শিবের মন্দিরটা করে দিয়ে যান। মন্দিরে পুজো পাঠ সব বাইরের দিক দিয়ে হয়। আমাদের সাথে এটা প্রায়শই হয়। আমরা
যেখানেই যাই ভোলে বাবার দর্শনটা ঠিক পাই। তো এখানেও এক অদ্ভুত সৃষ্টি যে মুর্শিদ কুলি খাঁর তৈরি করা একমাত্র শিব মন্দির, যেটা এই মসজিদের ঠিক বাঁ হাতে স্থাপন করা হয়েছে। আজ এখানে দাঁড়িয়ে তার ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন, কাঠগোলা দেবোত্তর ট্রাস্টের আন্ডারে এই সেই ঐতিহাসিক কাঠগোলা মন্দির। ওরা বেশ সুন্দর নিজেদের মতো করে রাস্তায় বসে আছে। কাঠগোলা আমবাগান, আমরা এখন কাঠগোলা আমবাগানে দাঁড়িয়ে আছি। বাউরি, এ ছিল স্নানাগার, এটা গুপ্ত সুড়ঙ্গ পথের রাস্তা। এখানে 3টে ঘর আছে, আর একটা সেন ঘর কিন্তু এই ঘরের নিচে ডুবে আছে। এই সিঁড়িটা দেখছেন সামনে, এটা কিন্তু নিচের ঘরেই যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে নিচে তো জল, ওরা ঘরের অন্ত কি করে, তাই না? তখনকার দিনে সামনে জল ছিল। আমরা কাঠগোলা মন্দিরের প্রবেশ করলাম, বাউরি দেখলাম। এবার গাইডের সাহায্য নিয়ে আমরা চলে এলাম এখানকার দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। শিয়াল হচ্ছে বেহুলা, চাঁদ সদাগরের বাড়ি, প্রফুল্ল বুজেশ্বরের বাড়ি, খনার বচন, মহাপিতা। আচ্ছা, এটা এক যে ছিল রাজা দেখানো হয়েছে? হ্যাঁ। ও এই বাড়িটাই না? খনার বচন, মহাপীর তারাপি, আমি সিরাজের বেগম, রিসেন্ট একটা সিরিয়াল দেখাচ্ছে রানী ভবানী, সব শুটিং। চাপা ফুলের গাছ, এই গাছটার বয়স 150 বছরও বেশি। গাছটির নাম শ্বেতচাপা, গাছের গুঁড়োটা পুরোপুরি ফাঁপা। এর ভেতর আমার মতো 5 জন প্রবেশ করতে পারিবে। গাছের আসল কাণ্ডটা নেই, পাশের ছোট গাছগুলো স্বর্ণ চাপা, ওই গাছের ফুলগুলো গোল্ডেন কালার। মানে পুরো গাছটা 4টা ভাগ হয়ে একটা ভাগ পড়ে গেছে, আর 3টে ভাগের উপর গাছটা দাঁড়িয়ে আছে। ভাবা যায়? ওনাতে মাটি হয়ে গেছে, ছাদের উপর দাঁড়িয়ে আছে। এত সুন্দরভাবে অন্য গাছ হয়তো কবে শিখে যাবে। একদম পুরো সজীব। মন্দিরে ইনসাইডে রয়েছে 3 জন তীর্থঙ্করের মূর্তি। জৈনদের ফার্স্ট তীর্থঙ্কর আদিনাথ দেব, 23 নম্বর তীর্থঙ্কর পরেশনাথ, 24 নম্বর তীর্থঙ্কর মহাবীরের মূর্তি মন্দিরে ইনসাইডে রয়েছে। মন্দিরে ইনসাইডটা প্রবেশ করে দেখতে হলে আপনাদের এই পথ দিয়ে যাবেন। সামনে সাদা মন্দিরের মতো গেটটা দেখতে পাচ্ছেন। গেটে আমরা পৌঁছে গেলাম হনুমানজির মূর্তির সামনে। এই হচ্ছে জয় বজরংবলী হনুমানজির মূর্তি। ঠিক তার পেছনটাতেই একটা বিশাল আকার পুকুর। এই সেই পুকুর, বিশাল আকার, প্রকাণ্ড একখানা পুকুর এটা। বাগানবাড়ির যে জৈন মন্দির, সেই জৈন মন্দিরের ঠিক
অপোজিট ডিরেকশনে যে পুকুরটি আপনাকে দেখালাম, সেই পুকুরটির পাশ দিয়ে হেঁটে চলেছি আমি এবার। জাস্ট ভিজুয়ালাইজ করুন। এই শিউলি ফুল বাগান বাড়ির, আর তার সাথে এত বড় একটা পুকুর। এই পুকুরে যে মাছ হতো সেই মাছগুলোকে কেউ খেত না, আর এই মাছগুলোকে সমাধি দেয়া হতো। এখানে কেউ আমিষ খায় না, সেই জন্য এটা মাছেদের উদ্দেশ্যে তৈরি করা একটা সমাধি। দেখুন কি সুন্দর। বাগান বাড়িতে যে কুয়োটা আমরা দেখলাম সেটা প্রায় একটা লোকের বাড়ির সমান। এত বড় কুয়ো এবার আমার প্রথম দেখা। আর এই কুয়োর জল যে কতখানি ঠান্ডা হতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন কুয়োর সাইজটা দেখে। এখানে গণেশ বাবাজির মূর্তি। এই বাগান বাড়ির সবচেয়ে বড় যে পুকুর, একটা পুকুর তো দেখালাম যেখানে মাছ ছাড়া রয়েছে, আর এই পুকুরটা দেখুন, চারিদিক বাধাই করা, ঘাট রয়েছে, আর মানুষ এখানে বসে থাকলে তার সময় এমনি কেটে যাবে। নবাব বাড়ির আমবাগান, আর এই আমবাগানের ভেতর দিয়ে আমি হাঁটছিলাম। ভগবানের আশীর্বাদ, কারোর অনিষ্ট না করলে কেউ আপনার অনিষ্ট করবে না, আর সেটা মেনেই আমরা এগিয়ে চলছিলাম। আর এই প্রকৃতির যে অদ্ভুত সুন্দর রূপ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে রাজবাড়ি, যেখানে এক যে ছিল রাজা সিনেমাটির শুটিং হয়েছিল, এই সেই বিখ্যাত রাজবাড়ি। সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি কারিমসে। কারিমসে এখানে চায়ের আড্ডা বসেছে আমাদের। এই চায়ের আড্ডাতে আমাদের সাথে প্রদীপ্ত। হ্যালো সৌরভদা, চায়ের আড্ডাটা কিন্তু জমে উঠেছে, এই বৌদি আমরা সবাই মিলে এবার চা খেতে বসছি জামা মসজিদের সামনে। এই হচ্ছে আমাদের চায়ের আসর, চায়ের সাথে টাও রয়েছে। আজকে সন্ধ্যাটা ভালো কাটলো বলো? বহরমপুরের আজকে এই ইভিনিংটা ডিসেন্ট ছিল। কারিমসে বসে আমরা এখন চা খেলাম আর স্ন্যাক্স খেলাম। সেটা অসামান্য একটা ফিলিংস হলো, যেটা আমরা দিল্লিতে আমরা এক্সপিরিয়েন্স করছিলাম। একবার এখানে ঘুরে একটু ক্রাউডটাকে দেখো, হিউজ ক্রাউড। না অ্যাকচুয়ালি মানে ইয়েতে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এইসব জায়গাতে এরকম টাইপের অ্যাটমসফিয়ার আর এনভায়রনমেন্ট পাই নেই। আমাদের লোকজন এই সুবিধাটা পায় না। না এটা তুমি দেখো পুরোপুরি ওপেন এটা ইয়েতে ওপেন স্কাই। এটা এনজয়মেন্টে আলাদা। কন্টিনিউ 90s এর গান চলছে, হ্যাঁ, পিপল আর এনজয়।
অসাধারণ। কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, খুব দরকার। মানে আজকের সন্ধ্যাটা ভালো কাটলো তো? চলো এবার যাওয়া যাক, চলো। কালকের প্ল্যানিং করতে হবে। সারাদিন পর এবার একটু এসছি একটু সৌরভদার রুমে একটু, হ্যাঁ একটু একটু বেল বাজাও, একটু গান শুনবো বলে। এবার আমাদের সমস্ত জার্নিটা সার্থক হবে কিনা দেখা যাক। আমাদের যে গায়ক উনি আছেন কিনা আমাদের রুমে এখানটায়, দেখি আমরা সেটা অপেক্ষা করছি। এই সৌরভদা, সবাই এসছি একটু গান শুনবো বলে, সবাই একটু গান শুনবো বলে এসছি আমরা এই রুমে। কারণ পুরো জার্নিটা ইনকমপ্লিট থাকবে যদি একটা গান স্পেশালি আমরা যদি আমাদের মহান গায়ক, আমাদের সবচেয়ে প্রিয় সব গায়কের একটা করে গান যদি না শুনি, জিনিসটা কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। একটু চেয়ার ফেয়ারগুলো সাজাও। তো ইয়েও কিন্তু বৌদি কিন্তু তোর ইয়েতে টোটোতে গান গাইছিল। হ্যাঁ হ্যাঁ, না বৌদির গানও শুনবো আজকে। আজকে আমরা দুজনকে পেয়েছি, ডুয়েট শুনবো। সবাই বসে গেছে আর এইবার শুরু হচ্ছে আমাদের সঙ্গীত সন্ধ্যার আসর, যেটা ছাড়া আমাদের মাইক সাউন্ড সব টেস্ট অলরেডি। নিয়ে আসবো? আমার টানতে হবে? যদি বলো নিয়ে আসবো। হচ্ছে সিরাজের পরে, কারণ সিরাজের যে প্রাসাদটা ছিল সেই প্রাসাদটা গঙ্গার গর্ভে গলিয়ে যায়। গঙ্গা তখন মানে অনেক এদিকে ছিল, আস্তে আস্তে গঙ্গা মুভমেন্ট করে ওই দিকে। সিরাজের প্রাসাদ নেই। সিরাজের পরে যে যিনি নবাব ছিলেন তার দুটো জেনারেশন পরে তিনি এই প্রাসাদটা তৈরি করেছিলেন। মানে ম্যাক্সিমাম জিনিসটাই গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। গঙ্গা গর্ভে একমাত্র মাঠের মধ্যে একটা হোয়াইট কালারের মিনার আছে, গম্বুজ একদম মাঠের মাঝখানে, যেটা নামাজ পড়া হয়, সেইটা অরিজিনাল সিরাজের তৈরি করা। বাকি এখানে সিরাজের কিছু নেই, সব গঙ্গার উপরে সিরাজের সমাধি আছে। হচ্ছে যে ওর কিছু কিছু জিনিস এখন প্রিজার্ভ করা হয়েছে এখানে, হয়তো 10% 15%। ম্যাক্সিমাম হাজারদুয়ারিতে এখন যে জিনিস আছে, টোটাল হাজারদুয়ারির মোটামুটি 15 to 20%, তার বেশি না। দাদুর আসর জমে উঠেছে। মানে দাদু ঠিক বলাটা ঠিক হবে না, প্রদীপ তো আমাদের মাঝখানে আছে। প্রদীপ তো এইখানেই বাড়ি, ওর বাড়ি জিয়াগঞ্জে, আর ও চাকরি সূত্রে এখন আছে আলিপুরদুয়ারে। তো ওই শুরু করেছে সমস্ত হিস্ট্রি। মানে সকালবেলা আমরা গাইডের মুখ থেকে যা শুনলাম, এখন প্রদীপ্তর মুখ থেকে যা শুনছি অনেকটা তফাৎ। আর ইতিহাসে অনেক কিছু আছে যেটা হয়তো তথাকথিতভাবে সত্যি হয় নয় বা সত্যি, সেটা বিচার বিবেচনা করার অধিকার আমাদের নেই, কারণ যা পড়ে এসেছি সেই হিসাবে আমরা শুনছি বা দেখছি। তবে হ্যাঁ, গল্পটা জমে উঠেছে, আর এই গল্পে আরও কিছু জিনিস যোগ হবে, যেটা আশা করি সবার দেখতে ভালো লাগবে। 1989 সনের হীরক জয়ন্তী সিনেমার গান, সুরকার গৌতম ঘোষ, গীতিকার পুলক ব্যানার্জি। অসাধারণ অসাধারণ কম্বিনেশন। তো গানটি হচ্ছে বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার। ফাটাফাটি। তো আমরা এই গানটার পিছনে কারণটা হচ্ছে যে এটা খুব রোমান্টিক সং। তো আমরা এত দূর থেকে কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে আমরা এখানে মুর্শিদাবাদে এসেছি উপহার দিতে বলিত এই গানটা। মানে কি, মানে তুমি বলছো কি উপহার সাজিয়ে দেবো? না, আমিও এসেছি সেই উপহারটা নেওয়ার জন্য। আমিও সেই সুদূর গান জানি তাই শুনিয়ে দেবো। উপহার নেওয়ার জন্য আলিপুরদুয়ার থেকে আমিও সেই উপহারটা নেওয়ার জন্যই এসেছি। না, এটা আমরা সত্যি সৌরভ স্যারের স্পেশাল অনুরোধে আমি এসেছি আজকে জিয়াগঞ্জ থেকে বহরমপুর। অসাধারণ গান, সাধারণ মানুষের কণ্ঠে। যেদিকে তাকাই আমি দেখি তাই তোমাকে শুধু বারে বার, বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ও কিশোর কুমারের যা যা ভালো ভালো গান আমরা শুনে আসি, তার নেপথ্যে একজনই ভীষণ ভালো একজন লেখক, তার হাত থেকেই সব বেরিয়েছে কথাগুলো। সেগুলো হচ্ছে, সেই গানগুলো হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো তারই আরো একটা গান, যেটা নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে
দাও ক্ষণে ক্ষণে ভাষার সুরেরই জোয়ার যত সুর সবই তোমার যত গান সবই তোমার। সেতারের আওয়াজ। থাকো না যতই সুদূরে রেখেছি মনের গভীরে তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায় তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায় আধারের বন্ধ দুয়ার যত সুর সবই তোমার যত গান সবই তোমার। রাতের বুকুর দেখা করো তোমার ছবি ধরা দিলাম গোপনে আগে হিয়ার তুমি যে মোর কান্না নিয়ারে সে সাতুপা নামিয়া রদরে নয় মোর দেহ প্রতি কুয়া ধুমহার হতে বহু যুগরে নাশো এন্ধার হাসানো বহুদিনরে আপন জানো গান মুখে থামো ভাবো তোমার I got my first real 6 strings, bought it at the 5 and dime, played it till my fingers bled. Was the summer of '69. Me and some guy from school, we had a band and we tried real hard. Jimmy quit, Johnny got married. You should've known we'd never get far. Oh, when I look back now, the summer seems to last forever. ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। তুই শুনবে তুই কি একদম মন দিয়ে করো গান। দারুণ দারুণ। অসাধারণ। যে যত বড়ই সিঙ্গার আসুক, কিশোরের গান যে গান 10% ওর পৌঁছানোর ওর কাছে পৌঁছানোর ক্ষমতা কেউ রাখতে পারে, ইম্পসিবল। অসাধারণ। কারণ কথা হচ্ছে যে ওয়ার্ডগুলো ইউজ হয়, তার ওয়ার্ডগুলোর যে ফিলিংস, তার যে প্রোনাউন্সিয়েশন, তার ভেতরের যে এক্সপ্রেশন, সেই ওয়ার্ডের যে এক্সপ্রেশন, সেটা বোধহয় কিশোরের যে এর আগে বলছি যে কিশোরের গানগুলো কিশোর যখন ব্যাখ্যা করে তখন বলে যে আমি
গলা দিয়ে গান গাই, বুক দিয়ে গান গাই, নাভি থেকে গান গাই। এবার যত সিঙ্গার তারপরে এসছে সব গলা দিয়েই গান গায়, কারণ গলা দিয়ে আওয়াজ বেরোয়। ওরা চিন্তা করে গলা দিয়ে আওয়াজ বেরোয়, গলাটা আমার আওয়াজ সুর আছে, আমি গান গেয়ে গাই। ফাটাবাসের মতো চলছে, ওই ফাটাবাসকে নিয়ে সবাই আনন্দ করে যাচ্ছে। অসাধারণ, অনেকটা কিশোরের মতো। আরে কিশোরের ধারে পাশেও পৌঁছতে পারে, কারণ কথা হচ্ছে যে ওই যে বুক দিয়ে যেটা গান বার করছে, যে আওয়াজটা বার করছে, সেটা তো জানা না যে কিভাবে বার করতে হবে। এবার কোন লাইনটা বার করবে, এবার কোন ওয়ার্ডটাকে বার করতে হবে। ব্যথা যদি বলে যে আমার ব্যথা, ব্যথা বলে তো হবে না। ব্যথা ব্যথা মানে ব্যথা মানে পেন লাগলো, ওটা ওটা ভেতর থেকে আসবে। ব্যথা কি গলা দিয়ে আসেনি? গলা দিয়ে আওয়াজ বেরোবে ব্যথা। আর যদি ব্যথা তোমাকে ফিল করাতে হয়, ব্যথা মানে এখান থেকে আসবে, বুক থেকে। বুক থেকে তবুও তোমার, তোমার মানে হচ্ছে ইঙ্গিত দিচ্ছে না। হায় গরি, হায় গরি দেওয়া তো বুক থেকে বেরোবে পেইনফুল। হায় গরি তবুও তোমার আশা, আবার ডাউন হয়ে যায়, আশা আবার বুকের থেকে। আশা কেন যায় না, এবার ম্যাটেরিয়ালিস্টিক। যতটুকু চাই কিছু তার পায় না, দারুণ। কিছু তার পায় না, কে যেন কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে। অসাধারণ, অসাধারণ বর্ণনা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর বর্ণনা। নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে। এবার আবার গভীর নিশিদিন খেলা করে, আবার পেনে আসবে বেদনা, বেদনা বালু চরে। ও অসাধারণ, অসাধারণ। এই বিশ্লেষণ, এইভাবে কিশোরী গানের বিশ্লেষণ আমরা প্রথমবার শুনলাম। আর এই বিশ্লেষণটা আমি জানি না যারা দেখবে বা শুনবে বা যারা গান ভালোবাসে তাদের প্রত্যেকেরই কাজে আসবে কিছুটা হলো। আজকে এখন ঘড়িতে 10:30, আমরা মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। আজকে তারা মায়ের পুজো দেওয়ার ইচ্ছে মনের ভিতর আছে, দেখা যাক কী হয়। আমরা ব্রেকফাস্ট করলাম নিরামিষ, আর এবার বেরিয়ে পড়বো ঠিক 11টা নাগাদ গাড়ি করে। হাজারদুয়ারিটা দেখা হয়নি, ওটা দেখব, দেখে তারপরে এখান থেকে সোজাসুজি রামপুরহাট। এই তো শুরু একদম। গতকালের যেটা মিস ছিল হাজারদুয়ারি, সেটা যেতে পারিনি, কারণ গতকাল ফ্রাইডে বন্ধ থাকে। আজকে ইয়েতে রামপুরহাট তারাপীঠ যাওয়ার পথে ওটা একবার আমরা সবাই একটু কভার করবো। চলো বেরিয়ে পড়ি। বহরমপুর থেকে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখন এই মুহূর্তে। হোটেল লবিতে বসে গাড়ির অপেক্ষায়। পুরো টিম রেডি রামপুরহাটের জন্য। পুরো টিম রেডি তো রামপুর নেক্সট ট্রিপের জন্য। চলো, আমাদের ট্রিপটা কিন্তু ঠিকঠাক ছিল, পারফেক্ট প্ল্যানার আমাদের যে ইভেন্ট ম্যানেজার মিস্টার বোস, উনি বসে আছেন, সমস্ত প্রোগ্রাম সেট করে নিখুঁতভাবে পরিকল্পনা করে এগিয়েছে। মানে সবুজ মাঠের বুক চিরে যেরকম গোল হয় ঠিক তেমনি পুরো প্রোগ্রামটা ম্যানেজ করা। সো আমাদের সবার তরফ থেকে একটা অসংখ্য ধন্যবাদ। এখন একটা পার্ট বাকি, দেখা যাক কেমন হয় ওটা। এই হচ্ছে আমাদের বহরমপুরের হোটেল, এখান থেকে বেরোচ্ছি এবার আমরা। এসে পৌঁছেছি হাজারদুয়ারিতে। টিকিট কেটে যখন আমরা ঢুকলাম তখন সূর্যের তাপে টেকা দেয়, তো তার মধ্যেই আমরা হাঁটতে শুরু করলাম গাইডকে সাথে নিয়ে হাজারদুয়ারির পথে। চলুন আপনাদের দেখাচ্ছি। দুয়ারির ঠিক ডান দিকটাতেই ইমামবাড়া রয়েছে, এই হচ্ছে সেই ইমামবাড়া। আমাদের পুরো গ্রুপটা হাজারদুয়ারির সাথে ঢোকার সময় গাইডের সাথে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। হাজারদুয়ারির এই দর্শনটা আমাদের কমপ্লিট হতো না যদি আজ সকালবেলা আমরা এই রাস্তায় না আসতাম। এখানে লেখা আছে ফার্সি নেম প্লেটে, হ্যাঁ ফার্সিতে কথা বলতে মির্জাফর, আর ইংলিশ হতে ইংরেজ, বোঝা গেল না। 900টা আসো
মোবাইলে দিয়ে আছে 900 রাজ্য নকল 100 ভুল দিয়েছে। আচ্ছা এই নদীটার নাম কি বলা? গঙ্গা। আর এদিকে আছে পদ্মা। মুর্শিদাবাদ ওপারে বাংলাদেশ ঢাকা, মানে এপার ওপারে 1 ঘন্টা লাগে এখান থেকে। হ্যাঁ গাড়ি বাংলাদেশ বর্ডারের সঙ্গে খুব কাছাকাছি। তাহলে এইদিকে বাংলাদেশ, এদিকে কলকাতা, এইদিকে হাওড়া, এদিকে মেদিনীপুর, এদিকে ঝাড়খণ্ড, ঝাড় মানে জঙ্গল, খান মানে টুকরো, তাহলে আমরা ঝাড়খণ্ড। উনি আমাদের বিশ্লেষণ করে বোঝাচ্ছিলেন প্রত্যেকটা জায়গার নামের তাৎপর্য আর এর অবস্থানগত বিশেষত্ব আর এই স্ট্রাকচারটা কী করে তৈরি করা হয়েছে তার উপর গল্প। কথা বলতে বলতে আমরা হাজারদুয়ারির ভেতরটা ঘুরে নিলাম। এটা একটা মিউজিয়াম, আর এত বড় সংগ্রহশালা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আমাদের। আর সব থেকে বলতে মানে বাধা নেই, ভালো করে দেখুন তো এই আর্কিটেকচারটা, দেখুন তো কী মিল খুঁজে পান। আমি তো এখানে হোয়াইট হাউসের সাথে খুব মিল খুঁজে পেলাম। মানে আমাদের হোয়াইট হাউসের যে ফরম্যাট আর এই হাজারদুয়ারির যে ফরম্যাট সেটা কিন্তু অনেকটাই এক, শুধু রঙটা আলাদা। আর যা শুনলাম এখানে এত সম্পদ, ভারতীয় সম্পদ ছিল যেটা আজ থেকে হাজার হাজার বছর আগে হয়তো ব্রিটিশ সেনাবাহিনী বা ব্রিটিশ রাজ নিয়ে চলে গেছে। সেটা কিন্তু মানে সেই ক্ষতির পরিমাণ কিন্তু অপরিসীম, সেটা কিন্তু মেকআপ করা খুব ডিফিকাল্ট। এতটাই সম্পদে ভরা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 1:45। এবার আমাদের বেরোতে হবে। তো বের হওয়ার আগে আমি আপনাদের আরও একবার ভালো করে হাজারদুয়ারির এই আর্কিটেকচারাল এই কনস্ট্রাকশনটা দেখানোর চেষ্টা করছি। অদ্ভুত ব্যাপার, হাজারদুয়ারির বারান্দায় যখন আপনি দাঁড়াবেন ওখানে কিন্তু বারান্দাটা নড়ছে, মানে এটা ফ্লোটিং। আমাদের গাইড সাহেব যিনি আছেন তিনি বললেন এই কনস্ট্রাকশনটা নিচে ততটাই যতটা উপরে, এবং বারান্দায় দাঁড়িয়ে আপনি যদি লাফান তাহলে কিন্তু বিল্ডিংটায় ভাইব্রেশন হয়। মানে একটা দেশলাই বাক্স যেরকম জলের নিচে জলের উপর ভাসে, ঠিক তেমনি এখানেও অনেকটা এই রকম। দেখতে দেখতে মন ভরে গেছিল, ফিরতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম আরেকটু থাকলে ভালো হয়, কিন্তু যেহেতু সময় বাধা তাই আমাদের এবার বেরোতে হবে। আমরা এখন এখান থেকে বেরোবো। হাজারদুয়ারি দেখা শেষ। এবার আমরা এখান থেকে সোজা রামপুরহাটের দিকে রওনা দিচ্ছি। এরপর আমরা আপনাদের রামপুরহাটের গল্প শোনাবো আর দেখাবো সেখানকার ঐতিহ্য।